চকচক করলেই যেমন সোনা হয় না, তেমনই উইকেটের উপর ঘাস থাকলে সকল উইকেট কিন্তু বোলিং ফ্রেন্ডলি হয় না। এখানে একটা ব্যাপার আছে আসলে, যে জমিতে ফসল ফলানো সেটার জন্য যেমন কৃষকের কারিশমার প্রয়োজন হয়, অর্থাৎ কৃষকের কিন্তু একটা আন্দাজ থাকে আসলে মাটিতে কি পরিমাণ সার দিতে হবে, কি পরিমাণ পানি দিতে হবে। ঠিক তেমনিভাবে আসলে এক একটা উইকেটের এক এক ধরনের বৈশিষ্ট্য থাকে। যিনি বোলার থাকেন তার ওই জায়গাটা আসলে তার কারিশমার ব্যাপার, যে কোন উইকেটকে তিনি কিভাবে ব্যবহার করবেন। অন দ্যাট নোট, ওয়েলকাম টু স্পোর্টস লাইভ। আপনাদের সঙ্গে আছি সৈয়দ আবিদ হোসেন সামি, সেই সাথে আমি মঞ্জুরি আজাদ। আমরা নিউজিল্যান্ড বাংলাদেশ দ্বিতীয় টেস্টের প্রসঙ্গের একটা আপডেটটা দিয়ে শুরু করি। ক্রাইস্টচার্চে সিরিজের দ্বিতীয় ম্যাচে টস জিতেও চাপে পড়ে গেছে বাংলাদেশ। প্রথম দিন শেষে নিউজিল্যান্ডের স্কোর 1 উইকেটে 349 রান। ইনজুরির কারণে উইনিং কম্বিনেশন বজায় রাখতে পারেনি বাংলাদেশ। চোটের কারণে ছিটকে যাওয়া মাহমুদুল হাসান জয়ের পরিবর্তে শততম টেস্ট ক্রিকেটার হিসেবে অভিষেক হয় নাইম শেখের। আর গ্রোইন ইনজুরিতে পড়া মুশফিকুর রহিমের জায়গা নেন নুরুল হাসান সোহান। টেস্টের নবম ওভারের দ্বিতীয় ও পঞ্চম বলে স্বাগতিক অধিনায়ক টম ল্যাথমকে ইবাদত হোসেনের বলে 2 বার আউট দেন আম্পায়ার, কিন্তু 2 বারই রিভিউ নিয়ে জীবন ফিরে পান এই ওপেনার। এরপর আরও আগ্রাসী হয়ে ওঠেন এই কিউই। 50 তুলে নেন ল্যাথম ও ইয়াং দুজনই। দলীয় স্কোর যখন 148, তখনই ইয়াংকে নাইমের তালুবন্দী করে ফেরান শরীফুল ইসলাম। তবে ক্যারিয়ারের 13তম সেঞ্চুরি তুলে নেন লাথম। তিনি 186 ও ডেভন কনওয়ে অপরাজিত আছেন 99 রানে। দর্শক, আমরা এই টেস্ট নিয়ে আলোচনা করব। আমাদের সঙ্গে আজকে অতিথি হিসেবে যুক্ত হচ্ছেন সেলিম শাহেদ, সাবেক ক্রিকেটার, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। সেলিম ভাই, ওয়েলকাম টু স্পোর্টস লাইভ। এটা আপনার জায়গা। থ্যাংক ইউ ভেরি মাচ। সেলিম ভাই, আপনার কাছে কি স্লাইটলি মনে হয়েছে কিনা যে একটা ওভার এক্সাইটমেন্ট বাংলাদেশের মধ্যে কাজ করেছে আফটার দ্য ফার্স্ট টেস্ট? আসলে আমরা জাতিগতভাবেই একটু ওভার এক্সাইটেড জাতি। আমরা কোনো কিছুই জয়ও নিতে খুব বেশি এক্সাইটেড হয়েছে, পরাজয় নিতে খুব বেশি এক্সাইটেড হয়েছে। আমার মনে হয় আমাদের এখানে পেশেন্সটা খুব ইম্পর্টেন্ট, যে পেশেন্স থাকা। আমাদের যখন আমরা ম্যাচ জিতি তখনও যাতে পেশেন্ট থাকি, আবার যখন আমাদের ছেলেরা ম্যাচ জিতবে না বা হারবে তখনও যাতে আমরা পেশেন্ট থাকি। এটা খুব ইম্পর্টেন্ট ইস্যু। নিউজিল্যান্ডের হোমওয়ার্ককে একটা ক্রেডিট দিবেন কিনা? আমাদের কাছে একটা ফুটেজ আছে, আমরা একটু ফুটেজটা দেখতে দেখতে আলোচনাটা করতে চাই। যে ইনিশিয়ালি যেটা দেখা গিয়েছিল যে নিউজিল্যান্ডের ব্যাটসম্যানরা 4th বা 5th স্টাম্প করিডোরের বলগুলোকে ছাড়ছিলেন, অসংখ্য বল তারা ছেড়ে দিয়েছেন। পরে বাংলাদেশ সেটাকে ম্যানেজ করার জন্য, কাভার আপ করার জন্য প্ল্যান বিতে গিয়ে একটু এলোমেলো হয়ে গেছে কিনা, অর্থাৎ ওভারঅল নিউজিল্যান্ডের ব্যাটসম্যানদের চেয়ে আলটিমেটলি আমরা যে বিষয়টা দেখেছি যে পেশেন্সটা, সেটাই কি একটু ব্যাকফায়ার করেছে কিনা? আমার কাছে যেটা মনে হয়েছে যে আপনার ওভারঅল যেভাবে নিউজিল্যান্ড টিম ব্যাটিং করেছে সেটা আউটস্ট্যান্ডিং, কারণ তারা কিন্তু বল চেস করেনি, প্রচুর বল ছেড়েছে। ঠিক যেভাবে বাংলাদেশ আপনি ফার্স্ট ইনিংসে ফার্স্ট টেস্ট ম্যাচে যেভাবে ব্যাটিং করেছে, প্রচুর বল ছেড়ে খেলেছে, এবং তাদের যেটা প্লাস সাইজ, তারা লুজ বল মিস করেনি, যেটা মারার বল সেটাতে কিন্তু তারা 4 হাঁকিয়েছে। সো সেই কারণেই কিন্তু তারা 90 ওভার্স ব্যাট করে 300+ 349 রান করতে পেরেছে, এবং যেটা একটা ফর্মিডেবল টোটাল একদিনে। অনেক দিন পরে কোনো পঞ্চপাণ্ডবের কোনো সদস্যকে ছাড়া বাংলাদেশ টেস্ট খেললো। এই ব্যাপারে একটা আমাদের কাছে রিপোর্ট আছে, সেটা দেখে এসে আমরা এই টপিকটাতে আসবো। নিউজিল্যান্ড সিরিজের দ্বিতীয় টেস্টে প্রায় 16 বছর পর পঞ্চপাণ্ডবের কোনো সদস্য ছাড়াই টেস্ট খেলতে নেমেছে বাংলাদেশ। সবশেষ 2006 সালে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে পঞ্চপাণ্ডবের সবাইকে ছাড়া এমন টেস্ট খেলেছিল টাইগাররা। চোটের কারণে মুশফিক খেলতে না পারায় তৈরি হয়েছে এমন শূন্যতা। 2009 সালের পর আর টেস্ট খেলেননি মাশরাফি বিন মুর্তজা। আর গেল বছর জিম্বাবুয়েতে সবশেষ টেস্ট খেলেছেন মাহমুদুল্লাহ রিয়াদ। এখন শুধু আছেন সাকিব, তামিম আর মুশফিক। মাউন্ট মঙ্গানুয়ে টাইগারদের ইতিহাস গড়ার দিনে সাকিব, তামিমও ছিলেন না, কিন্তু মুশফিক তো ছিলেন। সেই একমাত্র মুশফিকও এ ম্যাচ থেকে ছিটকে গেছেন চোটের কারণে। ফলে এখন ক্রাইস্টচার্চে সেই অভাব পূরণ করার আর কেউ রইল না। সালটা 2006। তখনও বাংলাদেশ দলে পঞ্চপাণ্ডব মাশরাফি, তামিম, সাকিব, মাহমুদুল্লাহ ও মুশফিক সবার অভিষেক হয়নি। সে বছর চট্টগ্রামে পঞ্চপাণ্ডবকে ছাড়াই শ্রীলঙ্কার বিপক্ষে সব শেষ টেস্ট খেলেছিল বাংলাদেশ। এরপর টানা প্রায় 16টি বছর বাংলাদেশের যতগুলো ম্যাচ হয়েছে তার সবটিতেই পঞ্চপাণ্ডবের কেউ না কেউ একাদশে থাকতই। কিন্তু সবেধন নীলমণি মুশফিকের অনুপস্থিতিতে ক্রাইস্টচার্চে টাইগার শিবিরে ছিল কেমন এক শূন্যতা। মোটিভেশন হিসেবে আমার কাছে মনে হয় সুজন ভাই অনেকটা বিরাট বড় একটা রোল প্লে করছে এই জায়গায়, সেই সাথে মুশফিক ভাইও। মুশফিকের গুরুত্ব প্রথম ম্যাচে জয়ের পর অধিনায়কের কণ্ঠে স্পষ্ট।
এখন তার অনুপস্থিতি কেমন প্রভাব ফেলে এই ম্যাচে হয়তো মাঠেই তার প্রমাণ মিলবে। মঞ্জুরি আজাদ, যমুনা স্পোর্টস। শাহিদ ভাই, যেমনটা শুনছিলাম যে 16 বছর পর কোনো পঞ্চপাণ্ডবের কোনো সদস্য ছাড়া মাঠে নেমেছে বাংলাদেশ, এটা সাইকোলজিক্যাল ইম্প্যাক্ট কি চোখে পড়েছে? আসলে যখন আপনি হাইয়েস্ট লেভেলে খেলবেন তখন কিন্তু এক্সপেকটেশন থাকে যে না, আমি সুযোগ পেয়েছি, আমাকে ক্লিক করতে হবে। কে টিমে খেলছে না খেলছে সেটা সেকেন্ডারি ইস্যু। যে যখন টিমে চান্স পাবে তাকে পারফর্ম করতে হবে, কারণ আপনি দেশ রিপ্রেজেন্ট করছেন। তো সেই পয়েন্ট অফ ভিউ থেকে আমি যেটা ফিল করি যে হ্যাঁ, অফকোর্স স্ট্যাবলিশ প্লেয়ার একজন টিমে না থাকলে সেটার নেগেটিভ ইম্প্যাক্ট অবশ্যই থাকে। অবশ্যই সাকিব বলেন, তামিম বলেন, মুশফিক বলেন, ওরা অ্যাবসলিউটলি এস্টাবলিশ প্লেয়ার এবং কি বলবো, আউটস্ট্যান্ডিং কোয়ালিটি প্লেয়ার বাংলাদেশের ক্ষেত্রে। তবে তারা ছাড়াও যে টিম চলতে পারে, তারা ছাড়াও যে অন্য প্লেয়াররা পারফর্ম করতে পারে, এটা অন্য প্লেয়ারদের জন্য একটা সুযোগ এবং নিজেদেরকে প্রুভ করার জন্য একটা বড় অপরচুনিটি আমার কাছে মনে হয়। যে অপরচুনিটিটা কাজে লাগালে অন্য প্লেয়াররাও নিজেদের যোগ্যতা প্রমাণ করতে পারবেন। আর একটা জিনিস মনে রাখতে হবে যে কোনো প্লেয়ার আজীবন খেলবে না। তাহলে হয়তো এখনও ভিভ রিচার্ডস ক্রিকেট খেলতো, ডন ব্র্যাডম্যান হয়তো এখনও ক্রিকেট খেলতো, আর আপনার ইমরান খান হয়তো এখনও ক্রিকেট খেলতো, বাট কেউ আজীবন ক্রিকেট খেলে না, সময়ের সাথে সাথে সবাইকে সরে দাঁড়াতে হয়। তো সেক্ষেত্রে রিপ্লেসমেন্ট আমাদের প্লেয়াররা কতখানি গ্রো হচ্ছে, কতখানি তারা বেটার পারফর্ম করছে বা কতটুকু তারা আপ টু দ্য মার্ক খেলছে, সেই জিনিসটার একটা এক্সপোজার চলে আসে এই সুযোগের মাধ্যমে। সেলিম ভাই, সেই জায়গাটা অন্তত নটুতে জিজ্ঞেস করি যে ফজলে রাব্বি স্কোয়াডে ছিলেন, এনসিএলএ বা বিসিএলএ এক্সপিরিয়েন্সড ক্যাম্পেইনার। নাইম শেখ গত 1-1.5 বছরে বা 2 বছরে তার আসলে 4 ডে ম্যাচ খেলার সেরকম এক্সপিরিয়েন্স নেই, তাকে স্কোয়াডে নেওয়া হয়েছে। এই জায়গাটা আপনার কাছে স্লাইড থেকে মনে হয়েছে যে অভিজ্ঞতাটাকে একটু প্রাধান্য দেওয়া যেত? আসলে এই বিষয়গুলো দেখুন, প্রত্যেকটা টিমেরই কিছু কম্বিনেশন থাকে, পারমুটেশন কম্বিনেশন কাজ করে, যেটা টিমের জন্য যেটা বেস্ট মনে করেন সিলেক্টরগণ। এবং আলটিমেটলি সিলেক্টরদের সাথে যখন টিম স্কোয়াড সিলেক্ট করে ফেলেন তখন কিন্তু ক্যাপ্টেন কোচ ডিসিশন নেয় যে কোন ফার্স্ট 11 খেলবে। সো তারা কিন্তু উইকেট কন্ডিশন, অপোনেন্টের স্ট্রেংথ, এই জিনিসগুলো চিন্তা করে কিন্তু ফাইনাল টিম সিলেকশন করে। সো তাদের কাছে যা রিসোর্সেস ছিল সেই অনুযায়ী তারা ডিসিশনটা নিয়েছে। আমার মনে হয় আমাদের অ্যাভেলেবল রিসোর্সের ভিতরে এটাই বেস্ট অপশন। এবং নাইম শেখ তার শততম প্লেয়ার হিসেবে আসলে বাংলাদেশের টেস্ট ম্যাচ খেলতে নেমেছে, ডেবিউ তার হয়েছে, তার জন্য শুভকামনা থাকবে। আমার এবার একটা টেকনিক্যাল ফ্যাক্টে চলে যায়, সেটা হচ্ছে উইকেটের যে নেচারটা ছিল সেটা মাউন্ট মঙ্গানুই টেস্টের উইকেটের চাইতে ডিফারেন্ট। ইভেন 3rd ডেতে বা 4th ডেতে আমরা মাউন্ট মঙ্গানুই টেস্টে দেখছিলাম বল যেরকমভাবে লো করছিল, আমাদের কাছে একটা কম্পাইলেশন আছে, ইবাদত হোসাইন একই লেন্থে বোলিং করে 2 টেস্টে 2 রকম রেজাল্ট পেয়েছেন। আমরা জানি যে টম লেথামের এগেনস্টে একই ওভারে 2 বার এমন হয়েছে যে তিনি এলবিডব্লিউ আপিল করেছেন, পরে রিভিউ নিয়ে দেখা গেছে যে সেটা বল হাইট ক্রস করে গেছে। আমরা যে বিষয়টা টেলিভিশনের পর্দায় দেখছিলাম এই মুহূর্তে, যে একই লেন্থে বল করেছেন কিন্তু 2 পিচে 2 রকমের রেজাল্ট হয়েছে। এবং এই টেস্টে পার্টিকুলারলি দেখা গেছে যেটা বলটা রাইজ করছে ওই লেন্থ থেকে। সেলিম ভাই, আমার প্রশ্নের জায়গাটা ওইখানে যে আসলে উইকেট কন্ডিশন বিবেচনা করে তো বোলারকে লেন্থের ভ্যারিয়েশনটা আনতে হয়, সেই জায়গায় কতটুকু কাজ চলছে আসলে আমাদের কোচিং স্টাফের তরফ থেকে? দেখুন, যে কোনো কন্ডিশনসের সাথে আমরা যতটুকু অ্যাডাপ্ট করতে পারবো তত আমরা বেটার ক্রিকেট খেলতে পারবো। আপনি দেখেন এর আগের টেস্ট ম্যাচে আমরা যেভাবে নিজেদের ব্যাটিং সিলেকশন যেভাবে ছিল, যে বোলাররা যেভাবে বল করতে পেরেছে, মোর ডিসিপ্লিন বোলিং করেছে, সেটার কারণে কিন্তু আমরা পজিটিভ রেজাল্ট পেয়েছি। ঠিক একইভাবে এই টেস্ট ম্যাচ কিন্তু শেষ হয়ে যায়নি। আপনার একটা ডেতে 3টা সেশন থাকে, মর্নিং সেশন, লাঞ্চের পরে একটা সেশন বা ইভিনিং সেশন। তো 3টা সেশনে কিন্তু আমার কাছে যেটা মনে হচ্ছে নিউজিল্যান্ড আমাদের চেয়ে বেটার ক্রিকেট খেলেছে। সো কালকে কিন্তু ফ্রেশ ডে, তো ফ্রেশ ডেতে আমরা যদি ফ্রেশ ওয়েতে স্টার্ট করতে পারি এবং উইকেটের যে ধরন সেই অনুযায়ী যদি বোলাররা ওয়ার্কআউট করে নিতে পারেন যে আমরা কোন জায়গাটায় বল করব, আমরা কি 4th স্টাম্প হিট করবো না ঠিক অফ স্টাম্প লাইনে বল করব, সেখান থেকে বল ভিতরে বাইরে যদি করতে থাকি, ব্যাটসম্যানকে খেলতেই হবে। এবং যখন ব্যাটসম্যানকে খেলতেই হবে তখনই এজ হওয়ার চান্স আছে। এই জায়গাটা, কারণ আপনি দেখেন যে 5th স্টাম্পের বলগুলো তারা ছেড়ে দিচ্ছে, বা 6th স্টাম্প থেকে যদি আপনি ইনসিকিউর করছেন তাও কিন্তু তারা বল ছেড়ে দিচ্ছে। তো এইসব জায়গায় কিন্তু আমাদের বলগুলো, আমাদের স্ট্রেংথটা ইউটিলাইজ হচ্ছে না। আপনি যখন একটা বোলারকে, ব্যাটসম্যানকে যখন আপনি খেলাবেন তখন কিন্তু তার মিস্টেক হওয়ার চান্স আসবে। সো ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট যে আমাদের পেস বোলাররা বা স্পিনাররাও যদি ব্যাটসম্যানদেরকে এমন জায়গায় খেলান যেখানে সে শর্ট খেলতে যায় বা ডিফেন্সও করতে চায়, সেখানে স্লাইট মিস্টেক হলে কিন্তু একটা কটন বোল্ড বলেন বা ব্যাট প্যাড বলেন, এলবিডব্লিউ বলেন, কট বাহিন বলেন, স্লিপে বলেন, কোথাও না কোথাও ক্যাচ যাওয়ার একটা চান্স ক্রিয়েট হতে পারে। আমার মনে হয় এই জায়গাটা ফোকাস করতে পারলে কালকের জন্য, আমার মনে হয় আমাদের কোচ আছেন, আমাদের ক্যাপ্টেন আছে, প্লেয়াররা আছে, দে আর অল কম্পিটেন্ট, তারা জানে কি করতে হবে, জাস্ট অ্যাপ্লিকেশনটা দরকার। এবং চান্স ক্রিয়েট হলে চান্সগুলোকে নিতে হবে, সেটাও একটা বোলারের মোরাল বজায় রাখার জন্য একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। আমরা সেই ব্যাপারে একটা আলোচনা করব।
আজকের দিনে যে দুইটা বিষয় দেখা গেছে, যে একটা বলে ইবাদত হোসেন 7 রান কনসিড করেছেন, আর একটা বলে ইবাদত হোসেন 5 রান কনসিড করেছেন। আমরা 7 রানের সেই বলটা একটু দেখব পর্দায়। ইবাদত হোসেন যাচ্ছিলেন আসলে ওভার দ্য উইকেট, আউটসাইড অফ স্টাম্প, ব্যাক অফ লেন্থের বল, ইনসুইং করে ঢোকার পর ইনসাইড এজ নয় আউটসাইড এজে, সেক্ষেত্রে সেকেন্ড স্লিপে ক্যাচ উঠেছিল। দেন সেই বলটা চলে গেছে ডিপ ফাইন লেগে, তাসকিন আহমেদ সেখান থেকে বলটা থ্রো করে ফেরত পাঠিয়েছেন। তবে ফেরত পাঠালে কি হবে, সেই জায়গাটায় ওভার থ্রো সূত্রে সেই বলটা পরবর্তীতে বাউন্ডারির ওপারে চলে যাচ্ছিল। ইবাদত নিজেই সেই বলটাকে চেজ করছিলেন। দেন 4 হয়েছে, অর্থাৎ তার আগে ব্যাটসম্যানরা দৌড়ে 3টি বারের জন্য প্রান্ত পরিবর্তন করেছেন এবং এই 4 সহ ওভারঅল 7টি রান সেক্ষেত্রে নিউজিল্যান্ড পেয়ে গেছে। সেলিম ভাই, এই জিনিসটা দেখানোর পেছনে সবচেয়ে বড় কারণটা হচ্ছে যে বেশ কয়েকবার ইবাদতের বলে চান্স ক্রিয়েট হয়েছিল। আমি যদি ভুল না করে থাকি 3টা ক্যাচ ড্রপ করেছে এবং সেই ক্যাচগুলো আসলে স্লিপ কর্ডন কিংবা গালি অঞ্চলে সেই ক্যাচগুলো গিয়েছিল। একবার 7 রান কনসিড করলেন, একবার 5 রান কনসিড করলেন। বোলারের মোরাল কতটুকু ডাউন হয়ে যায়? দেখুন, এই যে ওভারথ্রোগুলো, এগুলো কিন্তু যখন একটা প্লেয়ার মাঠে থাকে তখন কিন্তু স্পেশালি বোলারদেরকে এটা খুব ফ্যাটিক ক্রিয়েট করে দেয়, যে এক তো ক্যাচ মিস হলো, তারপর আবার এক্সট্রা রান। সো এখানে আমার মনে হয় যে যারা ফিল্ডার আছেন তারা যাতে ইমিডিয়েটলি সেই মানে বল ধরার জন্য ব্যাকআপ, যেটা বলি আমরা, যে না ঠিক আছে উইকেট কিপারকে ব্যাকআপ করো, বোলারকে ব্যাকআপ করো, সেই জায়গাটা আমার মনে হয় যে প্লেয়াররা যে কোনো কারণেই হোক অ্যালার্টনেসটা কম ছিল। হয়তো তারা একটু ডিপ্রেসড হয়েছেন ক্যাচের কারণে, বাট এই জায়গাটা আমাদের ওভারকাম করতেই হবে, আদারওয়াইজ কিন্তু আমাদের জন্য ডিফিকাল্ট টাইম আসবে। ক্রাইস্টচার্চের পাশাপাশি কিন্তু আরেকটা টুর্নামেন্ট চলছে আমাদের দেশে, এবং বিসিবির কিন্তু এই ইয়ার ক্যালেন্ডারের ভিতরে নতুন করে টুর্নামেন্ট অ্যাড করা হচ্ছে। বিসিএল এর কথা বলছিলাম, সব তারকারা, তামিম আছেন, রিয়াদ আছেন, তারপর সবাই খেলছেন, সাকিব আছেন। তো এই যে তারকারা মিলে এই টুর্নামেন্টটা খেলছেন, এটা কতটুকু ইতিবাচক মনে হয়? দেখুন, যে কোনো টুর্নামেন্টই যখন আপনার আমাদের বেস্ট অ্যাভেলেবল প্লেয়ার্সরা যখন খেলে তখন এতে ফোকাস বাড়ে এবং অন্য যারা খেলোয়াড়রা আছেন তারা সেম ড্রেসিং রুম শেয়ার করে। তো সেম ড্রেসিং রুম যখন একটা ছেলে যখন সাকিবের সাথে সেম ড্রেসিং রুম শেয়ার করবে, তামিমের সাথে শেয়ার করবে, তখন কিন্তু ওদেরও অনেক কিছু শেখার থাকে। অনেক ইয়াং প্লেয়াররাও এখানে খেলছেন, কারণ বিসিএল যেটা 4 ডে টুর্নামেন্ট শেষ হওয়ার পরে এই 1 ডেতে শুরু হচ্ছে। সো এই 1 ডেতে দেখা যাবে যে 4 ডেতে হয়তো আপনার সাকিব খেলতে পারেনি, তো যারা 1 ডেতে এখন খেলছেন বা রিয়াদ খেলেনি, তারা যখন এই 1 ডেতে যখন খেলবেন তখন তাদের ইন্টারাকশন বাড়বে এবং অ্যাট দ্য সেম টাইম তাদের জন্য একটা প্রিপারেশন হতে থাকে, যে সব ফরম্যাটের জন্য প্লেয়াররা রেডি হতে থাকে, একটা এক্সপেরিয়েন্স শেয়ার চলতে থাকে। সেলিম ভাই, লাস্টলি আমি যদি ক্রাইস্টচার্চ টেস্ট নিয়ে ফেরত আসি, আমাদের একেবারে শেষ কোয়েশ্চেন, সেটা হচ্ছে যে এই টেস্টের আলটিমেটলি আপনি ভবিষ্যৎ কি দেখতে পাচ্ছেন? প্রেডিকশন দেওয়া যায় না, বাট আলটিমেটলি আপনার কাছে কি মনে হয়, এনি গেস? দেখুন, আমি চাই গুড ক্রিকেট। আমার খেলার রেজাল্ট সেকেন্ডারি ইস্যু, আমার প্রসেস ঠিক আছে কিনা, আমি রাইট লাইনে বল করছি কিনা, আমি উইকেট থ্রো করছি কিনা, আমি ক্যাচ ধরছি কিনা, আমি রান আউট চান্স পেলে করছি কিনা। আমি যদি প্রসেস ঠিক রাখি তারপরে খেলার রেজাল্ট যাই হোক সেকেন্ডারি ইস্যু, কিন্তু আমি যদি প্রসেস ঠিক না রাখি, আমি যদি রাইট লাইনে বল না করি, এটার জন্য আমি রেসপন্সিবল। দেখেন, বৃষ্টি হবে কিনা এটা আপনার হাত নেই, টসে আপনি জিতবেন কিনা এটা হাত নাই, কিন্তু আপনি রাইট লাইনে বল করতে পারেন, এটা আপনার হাত আছে। আপনি রং শট খেলবেন না, এটা আপনার হাত আছে। আপনি লুজ শট খেলবেন না, এখানে আপনার হাত আছে। সো যে জিনিসগুলো আমরা বলি না কন্ট্রোল দি কন্ট্রোলেবলস, আমরা যেটা কন্ট্রোল করতে পারি সেই জিনিসগুলো আমরা কন্ট্রোল করে খেলছি কিনা, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি উইকেট থ্রো করছি কিনা, সো এই জিনিসগুলো যদি আমরা বেসিক্স ক্রিকেটে যদি স্ট্রংলি স্টিক করি, আমার মনে হয় আমরা রেজাল্ট খারাপ করব না। সেলিম ভাইয়ের এই কথার সঙ্গে আসলে সুরে মিলেই বলতে চাই যে প্রসেস ঠিক রাখাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এবং আশা করছি আগামীকাল একটা ইতিবাচক বার্তা দিয়েই আমরা স্পোর্টস লাইভটা শুরু করতে পারবো। সেলিম ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদেরকে টাইম দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। বিসিএল ওয়ানডে ক্রিকেটের খবর, বল এবং ব্যাট হাতে জ্বলে উঠেছেন সাকিব আল হাসান। তার দল সেন্ট্রাল জোন 22 রানে হারিয়েছে ইস্ট জোনকে। লো স্কোরিং অপর ম্যাচে ব্যর্থ মোস্তাফিজ নাসুম। নর্থ জোনের কাছে 8 উইকেটে হেরেছে তাদের দল সাউথ জোন। তারকায় ঠাসা ম্যাচে দর্শক শূন্য গ্যালারি, নিষ্প্রাণ আবহে ঠিকই দৃষ্টি কাড়লেন সাকিব। মাঠে নামলেন পেসার আবু হায়দার রনির জার্সি গায়ে। তাতে কি, খেললেন নিজের মতো করেই। 177 রানে স্বল্প পুঁজিকে করলেন পাহাড় সম, ছড়ি ঘোরালেন বল হাতে। সঙ্গে মোসাদ্দেক ও হাসান মুরাদের স্পিন রহস্যই হয়ে থাকলো ইস্ট জোনের ক্রিকেটারদের কাছে। শেষ বিকেলে হ্যাটট্রিকের সম্ভাবনা জাগালেন সৌম্য সরকার। সব মিলিয়ে 22 রানে জয় দিয়ে আসর শুরু সেন্ট্রাল জোনের। লো স্কোরিং ম্যাচে ব্যাট হাতেও সফল ছিলেন সাকিব। তার 35 রানের সঙ্গে মিঠুন মিজানুরের ত্রিশোর্ধ্ব ইনিংসে 177 রানে থামে সেন্ট্রালের ইনিংস। 3টি করে উইকেট নিয়ে লাগাম টানেন পেসার রুবেল হোসেন ও রেজাউর রাজা।
জবাবে 0 রানে ফিরলেন আশরাফুল, জ্বলে উঠতে পারেননি ইমরুল আফিফরাও। 155 রানেই গুটিয়ে যায় ইস্ট জোনের ইনিংস। অপর লো স্কোরিং ম্যাচে দাপুটে জয় নর্থ জোনের। টস হেরে ব্যাট করতে নেমে পিনাক ঘোষের 47 ও তৌহিদ হৃদয়ের 55 ছাড়া বলার মতো স্কোর করতে পারেনি আর কেউই। জবাবে 163 রানের টার্গেটকে মামুলি সংগ্রহে পরিণত করলেন নাইম ইসলাম, পারভেজ ইমন জুটি। এ দুজনের অর্ধশতকে নিজেদের ছায়া হয়ে থাকলেন মোস্তাফিজ নাসুমদের মতো অভিজ্ঞ বোলাররা। তারকাবহুল এই টুর্নামেন্টে সবার দৃষ্টি ছিল জাতীয় দলের ক্রিকেটারদের ওপর। সব মিলিয়ে মিশ্র একটি দিন পার করেছেন তারা। মোস্তাফিজ নাসুমদের ব্যর্থতার দিনে হেরেছে তাদের দল, তবে ঠিকই আলো কেড়েছেন সাকিব আল হাসান। ব্যাট এবং বল হাতে দারুণ নৈপুণ্যে জিতিয়েছেন সেন্ট্রাল জোনকে। সফল ছিলেন তরুণ পারভেজ ইমন, তৌহিদ হৃদয় এবং স্পিনার হাসান মুরাদ। মুজাবিন তারেক, যমুনা স্পোর্টস, সিলেট। এবারে ফেডারেশন কাপ ফুটবলের প্রসঙ্গ। ইতিহাস গড়া হয়নি রহমতগঞ্জের ফাইনালে তাদের 2-1 গোলে হারিয়ে শিরোপা জয় করেছে ঢাকা আবাহন লিমিটেড। মৌসুমের দ্বিতীয় আর আসরের 12তম শিরোপা জিতে মাঠ ছাড়ে আকাশী নীলরা। দুর্দান্ত এক ফেডারেশন কাপের ফাইনালে 12 মিনিটে আবাহনীর গোলরক্ষক সামনে এগিয়ে আসলে সুযোগ কাজে নেন সানডে চিজোবা। অবশ্য তার দূরপাল্লার শট পোস্টে থাকলে শুরুতেই ফাইনালে এগিয়ে যেতে পারত রহমতগঞ্জ। তবে প্রথমার্ধের অতিরিক্ত সময়ে কাজের কাজটি করেন কলিন রেস। রাকিবের সাথে বোঝাপড়ায় এবার ডেড ডগ ভাঙেন তিনি। লিড নিয়ে বিরতিতে যায় আবাহনী। দ্বিতীয়ার্ধে ব্যবধান দ্বিগুণ করতে মরিয়া হয়ে ওঠে আকাশী নীলরা। 64 মিনিটে নুরুল নাইম ফয়সালের শট রহমতগঞ্জের গোলরক্ষকের হাত ফসকে বেরিয়ে আসলে কাজে লাগাতে ভুল করেননি অবশ্য রাকিব। দলকে এনে দেন 2-0 লিড। 70 মিনিটে রহমতগঞ্জকে গোল এনে দেন ফিলিপ। তার একক চেষ্টায় বক্সে ঢুকে আবাহনী গোলরক্ষককে বোকা বানাতে কোনো কষ্টই হয়নি। শেষ দিকে ধানমন্ডির জায়ান্টদের উপর চাপ দিয়েও আর গোল আদায় করে নিতে পারেনি রহমতগঞ্জ। মৌসুমের দ্বিতীয় আর আসরের রেকর্ড 12তম শিরোপা জিতে মাঠ ছাড়ে আবাহনী। অলক হাসান, যমুনা স্পোর্টস, ঢাকা। অ্যাশেজের সিডনি টেস্ট বৃষ্টিবিঘ্নিত শেষ দিনে নাটকীয়ভাবে হার এড়িয়েছে ইংল্যান্ড। চতুর্থ টেস্ট জয়ের জন্য 388 রানের লক্ষ্যে 9 উইকেটে 270 রান তুলে কোনো রকমে পরাজয় এড়িয়েছে জো রুটের দল। সিরিজে 3-0 এগিয়ে ছিল অস্ট্রেলিয়া। আগের দিনের বিনা উইকেটে 30 রান নিয়ে ব্যাট করতে নেমে শুরুতে হামিদকে ফেরায় অস্ট্রেলিয়া। তারপর জ্যাক ক্রুলি 77, স্টোকসের 60 ও বেয়ারস্টোর 41 রানে ভর করে লড়াই করে ইংল্যান্ড। শেষ 12 বলে একটি উইকেটের দরকার ছিল অস্ট্রেলিয়ার, তবে ব্রড আর অ্যান্ডারসন মিলে হার এনান। এরপর প্রথম ইনিংসে 8 উইকেটে 416 আর দ্বিতীয় ইনিংসে 6 উইকেটে 265 রান করে ইনিংস ঘোষণা দেয় অজিরা। আর প্রথম ইনিংসে 294 রানে অল আউট হয় ইংল্যান্ড। এই ড্রর ফলে সম্ভাব্য হোয়াইট ওয়াশের লজ্জা থেকে রেহাই পেল জো রুটের দল। পাকিস্তান সুপার লিগের জন্য কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের এনওসি না দেবার সিদ্ধান্ত নিয়েছে সাউথ আফ্রিকান ক্রিকেট বোর্ড। সাবেক প্রোটিয়া ক্যাপ্টেন আর বর্তমান পরিচালক গ্রাহাম স্মিথ বলেছেন, আন্তর্জাতিক সিরিজ এবং ঘরোয়া প্রতিযোগিতাকে অগ্রাধিকারের দিকেই এই সিদ্ধান্ত। ফেব্রুয়ারি-মার্চে নিউজিল্যান্ড সফরে যাবে দক্ষিণ আফ্রিকা। এরপর মার্চেই দেশের মাটিতে বাংলাদেশের বিপক্ষে সিরিজ খেলবে প্রোটিয়ারা। তবে কেন্দ্রীয় চুক্তিতে না থাকায় ইমরান তাহির, ডি লাঙ্গে ও রাইলি রুশদের পিএসএল খেলতে কোনো বাধা নেই। 27 জানুয়ারি শুরু হওয়ার কথা রয়েছে পিএসএল এর এবারের আসর। ইউরোপিয়ান ফুটবল প্রসঙ্গ। স্প্যানিশ লিগে বড় জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। ভ্যালেন্সিয়াকে 4-1 গোলে হারিয়েছে লস ব্ল্যাঙ্কোসরা। 43 মিনিটে পেনাল্টি থেকে রিয়াল মাদ্রিদকে এগিয়ে দেন কারিম বেনজেমা। দ্বিতীয়ার্ধে ভিনিসিয়াস জুনিয়রের 2 বার বল জালে জড়ান ভ্যালেন্সিয়ার। এরপর পেনাল্টি পায় ভ্যালেন্সিয়া। 76 মিনিটে গুয়েডেসের শট রুখে দেন রিয়াল কিপার কোর্তোয়া। দর্শক, এই ছিল আমাদের আজকের স্পোর্টস লাইভ। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।